দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি এবং পেশায় আমি একজন শিক্ষক। সকলের আমি সাপোর্ট বা সমর্থন কামনা করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকের কথা বলবো আমি আসলে ছাত্রদের অর্থাৎ ২৪শে জুলাই বিপ্লবের যে শিক্ষার্থীরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, আসলে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী এবং এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আসলে কিসের উপরে নির্ভর করে, অর্থাৎ এখানে ভবিষ্যৎ বলতে তার সফলতা কিসের উপর নির্ভর করে, এ ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে কথা বলার চেষ্টা করছি। আগে আসুন দেখি যে জনস্রোত সাধারণত কোন দিকে যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখেছি যে যখন সাধারণ জনগণ মনে করে দুইটা কারণে সাধারণ জনগণের সাপোর্ট মানুষ পেয়ে থাকে বা সফট কর্নারটা পেয়ে থাকে। একটা হলো যখন সাধারণ জনগণ মনে করে যে এই ব্যক্তি দুর্নীতিমুক্ত, এই ব্যক্তি ন্যায় বিচারকে নিশ্চিত করবে, এখানে পেশিশক্তির প্রভাব বিস্তার হবে না, অর্থাৎ মানুষ যদি আস্থা অর্জন করতে পারে সেটি হলো একটা বিষয়। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হলো ক্ষমতা। এবং দেখা যায় যে সাধারণত যদি এরকম ছাত্ররা কিছু দেখাইতে পারে, অর্থাৎ আমি এই ক্ষেত্রে আরেকটু কথা বলতে থাকি যে যেমন ধরেন বিগত রেজিমে যেটা হয়েছে যে একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল। তো এই ভয়ের সংস্কৃতি চালু করেও কিন্তু যেভাবেই হোক আওয়ামী লীগকে মানুষ ভয় পাইতো এবং এই ভয়ের কারণে কিন্তু মানুষ ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কি একটা তাদের সাপোর্ট দিয়েছে। এবং অনেক সময় দেখা গেল যে সত্য কথা বলতে মানুষ ভয় পাইতো। কেন ভয় পাইতো? যে না আবার গুম হয়ে যায় কিনা, না একটা মামলা হয়, এই সেই। তো যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্ম থেকে যদি জনগণের ভিতরে এই ভয়ে বা এই ভীতিটা যদি দূর করতে পারে, যেমন আমি এখনও দেখছি স্টিল কিছু মানুষ, এখনও সাধারণ জনগণ এখনও আওয়ামী লীগকে ভয় পায়। এখনও তারা মনে করে শেখ হাসিনা ফিরে আসবে, এখনও মনে করে আওয়ামী লীগের নেতারা ফিরে আসবে এবং কি তারা তাদের রাজত্ব হয়তো পুনরুদ্ধার করবে, হয়তো সেটা হোক 5 বছর পর হোক বা 10 বছর পর হোক, এরকম আসবে, ফিরে আসবে। অর্থাৎ জনমনের ভিতরে যে এই আওয়ামী লীগ ফিরে আসার একটা ভীতি আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি এটাকে এনশিওর করতে পারে যে না আসলে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার, অর্থাৎ আওয়ামী লীগ নামে বা শেখ পরিবারের রাজনীতি করার আসলে কি যে এইরকম সে সম্ভাবনাটুকু আসলে ক্ষীণ, এইটা যদি সত্যিকার অর্থেই তারা প্রমাণ করতে পারে এবং জনগণকে যদি এই ব্যাপারে বিশ্বাসযোগ্য করতে পারে, তো সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা রাজনৈতিক দলের একটা ভবিষ্যৎ আছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। এরপর একটা কথা হলো আসলে একটা সংগঠনের সফলতা নির্ভর করে চেইন অফ কমান্ডের ভিতরে, যেহেতু ২৪শে জুলাই আন্দোলনটা আমি বলবো না সেটা পরিকল্পিত, অর্থাৎ পরিকল্পনা, হ্যাঁ সে কিছু সময়ের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু সামগ্রিকভাবে এখানে জনমনের প্রত্যেকটা মানুষের এখান থেকে একেবারে সেই চাওয়ালা থেকে গার্মেন্টস শ্রমিক থেকে হয়তো সচিবালয়ের একটা অংশ, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং এই ক্ষোভের কারণে কিন্তু সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল। এবং একজন সেনা কর্মকর্তার বক্তব্য ছিল এরকম যে মায়েরা ভালো নেই, মায়েদের মন ভালো না। তো এই রকম যে একটা সিচুয়েশন, একটা একটা আবেগ এবং ঘৃণা সৃষ্টি হয়েছিল এখানে। আমি একটা জিনিস মনে করি, এই আন্দোলন শিক্ষার্থীদের ক্রেডিট বা অন্য যারা আছে সমমনা রাজনৈতিক দল, ছাত্র এই যে ছাত্র দল বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য ইসলামপন্থী দল যারা আছে, এদের অবশ্যই এই আন্দোলনে ত্যাগ তিতিক্ষা এবং এদের যে অবদান সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে এই সরকারের পতন হয়েছে সরকারের নিজের ভুলের কারণে। কারণ এই সরকার জনগণের পালস বুঝতে পারে না। তারা আসলে মূলত জনগণকে অর্থাৎ তারা যতটা না তাদের মানে এই শাসনের মূল ভিত্তি ছিল ভারতকে খুশি রাখা। ভারতকে খুশি রাখবো, ভারত আমাকে প্যাট্রোনাইজ করবে, ভারত আমাকে লালন পালন করে রাখবে, মানে মানে আমি আসলে ভারত বলতে অজ্ঞান থাকবো এবং কি ভারত আমাকে সকল ধরনের সাপোর্ট দেবে। এবং এই দেশে শিক্ষার্থীদের অর্থাৎ এই অর্থাৎ এই যে আওয়ামী লীগ গভর্নমেন্টটা চলে গেল বা শেখ হাসিনাকে পালাইতে বাধ্য হলো শেখ হাসিনা, এর পিছনে কারণ ছিল কিন্তু তার নিজের কর্মফল। এখন এক কথায় বলা যায় যে এই আন্দোলন যতটা না শিক্ষার্থীদের সফলতা, এই সফলতার পিছনে কারণ হলো আওয়ামী লীগ ভীতি, আওয়ামী লীগের প্রতি একটা শ্রেণীর ঘৃণা এবং একটা শ্রেণীর অনীহা। এখন এই সময় যেভাবে শিক্ষার্থীরা তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পারছে বিভিন্ন সময়, অর্থাৎ আমার মনে আছে যে শিক্ষার্থীরা যখন এই জন 5-6জন শিক্ষার্থীকে যখন ডিবি হারুন তুলে নিয়ে গেল, এরপর থেকে কিন্তু একটা সাধারণ দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু, আমরা মনে আছে যে টিভি পর্দায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা স্ক্রল করতেছিলাম
যে আসলে শিক্ষার্থীরা ওখান থেকে আসার পরে কী ধরনের একটা বিবৃতি দেবে, এবং ওখান থেকে আসার পরে শিক্ষার্থীরা যে বিবৃতি দিয়েছিল সেটা কিন্তু আমার এই আন্দোলনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা যেভাবে অনমনীয় ছিল অন্যায়ের বিরুদ্ধে বা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যেভাবে অনমনীয় ছিল, ভবিষ্যতে আসলে এই শিক্ষার্থীরা কতটুকু অনমনীয় থাকতে পারবে সেটা কিন্তু একটা বড় $1,000,000 কোশ্চেন। শিক্ষার্থীরা যদি এই ক্ষেত্রে ওই রকম অনমনীয় থাকতে পারে, এক্ষেত্রে আমার মনে হয় যে কি শিক্ষার্থীদের অন্তত রাজনৈতিক স্পেসটা ভালো হবে। কিন্তু এই অনমনীয় থাকার ক্ষেত্রে তাদের ভিতরে যে জিনিসটা কাজ করেছিল সেটা হলো ধীরতা এবং তাদের ঐক্য, এবং কোনোভাবেই তাদের যে সমন্বয় পর্ষদ ছিল এবং এখানে যারা শীর্ষ পর্যায়ে ছিল তাদের ভিতরে কিন্তু ঐক্যের সামান্যতম ত্রুটি বা বিচ্যুতি দেখা যায়নি। এখন ভবিষ্যৎ যে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই জায়গাটায় শিক্ষার্থীরা আসলে কতটুকু তাদের এই ঐক্যটা ধরে রাখবে, কারণ এইখানে ঐক্যের বিষয়টা হলো ঐক্যটা আসলে মানুষ আবেগ নির্ভর, এবং অনেক সময় অনেক আবেগ অর্থাৎ বাস্তবতা থেকে প্রসূত হলেও বাস্তবতার নিরিখে যখন ঐক্যটা তৈরি হয় কিন্তু তার ভিতরে আবেগের একটা বড় অংশ বা বাস্তবতা এবং আবেগের মিশ্রণ কিন্তু থাকে, এবং শিক্ষার্থীদের সেই বাস্তবতা এবং আবেগের মিশ্রণের ঐক্যটা আসলে কতটুকু ধরে থাকবে এবং তাদের নীতি নির্ধারণ কেমন হবে, এবং সবচেয়ে বড় কথা শিক্ষার্থীরা তাদের চেইন অফ কমান্ড ধরে রাখতে পারবে কিনা, এবং সবচেয়ে বড় কথা হলো এই শিক্ষার্থীদের 24 শিক্ষার্থীদের যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা তাদের সবচেয়ে শক্তির জায়গাটা ছিল কিন্তু প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল এবং বুয়েটের মতো জায়গা থেকে তারা যে সমর্থনটা পেয়েছে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে যে সমর্থনটা পেয়েছে, চিটাগং বিশেষ বরিশাল ইউনিভার্সিটি থেকে যে সমর্থনটা পেয়েছে, চিটাগং থেকে যে সমর্থনটা পেয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটিগুলো থেকে তারা যে সমর্থনটা পেয়েছে সাধারণ শিক্ষার্থীদের, আসলে বৈষম্যবিরোধী এই প্ল্যাটফর্মটা তাদের রাজনৈতিক ব্যানারে সেটা যদি লেজুরভিত্তিক রাজনৈতিক দল গঠন নাও করে, মানে লেজুরভিত্তিক ছাত্র সংগঠন না করেও যদি তারা আসলে শিক্ষার্থীদের সফট কর্নারটা ধরে রাখতে পারে, তাহলে আমি মনে করি এই দেশে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে। কিন্তু তাদের যে সেই আতুরঘর রাজনীতির বা তাদের যে উত্থানের আতুরঘর, সেই শিক্ষার্থীদের সাথে সেই পালসের সাথে যদি তাদের কোনোভাবে কানেকশন সৃষ্টি হয়, যদি তারা আসলে সেই জায়গাটাকে সফট না রাখতে পারে, সেটাকে যদি স্মুথ না রাখতে পারে, সেখানে যদি একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি না করে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্যাম্পাসে তাদের ডিমান্ডটা কী, শিক্ষার্থীরা আসলে কী চায়। আর আমরা জানি যে সেখানে তারা কখনোই চায় না যে শিক্ষার্থীদের র্যাগিং কালচারটা ফিরে আসুক, কখনোই গেস্টরুম কালচারটা ফিরে আসুক, কখনোই কি যে হলে যে রাজনৈতিক নেতাদের আদর্শ বা প্রোগ্রাম করার বিনিময়ে বা জি হুজুর জাহাপনার বিনিময়ে যে তারা যে হলে সিট পাবে, এই যে বিভিন্ন আমি ব্যক্তিগতভাবে জীবনে দেখেছি যে রাজনৈতিক প্রোগ্রামও করতে হয়, আবার দেখা যায় অনেক সময় এই হলের সিটের কারণে কিছু আবার আর্থিক লেনদেনও করতে হয়। এই বিষয়গুলো আসলে শিক্ষার্থীরা যদি এই জায়গাগুলো যদি শিক্ষার্থীরা এনশিওর হয় যে না আসলে এই আন্দোলনের ফলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই জায়গাটা আমাদের নিশ্চিত করতেছে, বা না এখানে এই ধরনের কালচার আর কখনোই ইউনিভার্সিটিগুলোতে ফিরে আসবে না, এইটা যদি এনশিওর করতে পারে এবং ইউনিভার্সিটিগুলো থেকে যদি শিক্ষার্থীদের একটা বড় অংশ যে তারা যদি সাপোর্ট পায়, তাহলে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে ছাত্রদের একটা ভালো ভূমিকা থাকবে। এবং সবচেয়ে বড় কথা আমরা এখন দেখছি যে নাহিদের ব্যাপারে একটা বিষয় ছাত্রদের বুঝতে হবে যে নাহিদের ব্যাপারে কেন সবাই ঐক্যমত কিন্তু বাকিদের ব্যাপারে কেন ঐক্যমত না, এটা কিন্তু তাদের এই যে সংগঠনটা করবে বা রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্মটা নিয়ে আসবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে শিক্ষার্থীদের বুঝতে হবে যে তাদের এমন কিছু নেতা লাগবে যাদের ব্যাপারে কি সবাই মানে যাদের ব্যাপারে আসলে কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এই আসলে এইখানে দেখা যায় যে এখন যদি আমরা দেখি, এবং আরেকটা বিষয় এখন এই মুহূর্তে বর্তমানে আসলে শিবির সংশ্লিষ্টতা নিয়ে এই শিক্ষার্থীদের ভিতরে কিন্তু বেশ একটা আলোচনা চলছে। এই জায়গাটা এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা বড় অগ্নি পরীক্ষা। আসলে যে তারা এই যে শিবির ঘেঁষা বা এইটাকে বাদ দিয়ে কতটুকু সামনে রান করতে পারবে, এবং সেইখানে শিবিরের যে বলয়টা তাদের ভিতরে ইনক্লুড হয়েছে, এটা নিয়ে অবশ্য বিতর্ক আছে, এটা হলো ডিসপুটেড ফ্যাক্ট। তো সেই জায়গাটা আসলে শিক্ষার্থীরা কতটুক অর্থাৎ তার সূচনার আগেই যে সে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের উপরে পড়লো, সেই সিচুয়েশনে শিক্ষার্থীরা আসলে কতটুক নিজেদের ধরে রাখতে পারবে এবং তাদের নেতৃত্বের সফলতা দেখাইতে পারবে এবং এই ঐক্যটাকে ধরে রাখতে পারবে, এবং অর্থাৎ চারপাশের বিষয়গুলোকে তারা কতটা সাকসেসফুলি ম্যানেজ করতে পারবে, তার উপরে মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ রাজনৈতিক
দলের নির্ভর মানে সফলতা নির্ভর করছে। আর সবচেয়ে সর্বশেষ বলি, শিক্ষার্থীদের এমন কিছু কাজ করে দেখাতে হবে যেটা কি ট্র্যাডিশনাল রাজনৈতিক মতাদর্শের থেকে ভিন্ন। অর্থাৎ একটা বিষয় আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, অর্থাৎ রাজনীতিবিদরা কথা বলে কিন্তু সব কিছু বাস্তবায়ন হয় না। কিন্তু শিক্ষার্থীদের যদি সত্যিকার অর্থে এমন কিছু কথা বলতে পারে যে না, আমরা যেটা বলি সেটা বাস্তবায়ন হয়, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না সেটা আমরা বলি না, এরকম যদি মেন্টালিটি বা এরকম যদি বাস্তবতা প্রয়োগ দেখাতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে শিক্ষার্থীদের এই দেশে রাজনৈতিক ভবিষ্যৎ আছে। এবং আবারও বলি যে দিল্লি না ঢাকা, এবং আসলে আওয়ামী লীগ রাজনীতি কি করবে না তার উপরে শিক্ষার্থীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।